Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ভয়ের শিহরণ বইয়ের ঘটনা নিয়ে যে এপিসোডটি আমরা করতে যাচ্ছি, এই এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ভয়ের শিহরণ বইয়ের ঘটনাগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে একটি এপিসোড আমরা প্রচার করেছি, আজকে আমাদের দ্বিতীয় এপিসোড। আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছিলেন তার নাম জুবায়ের ইসলাম। আপনাদের সকলের প্রিয় এবং খুব পরিচিত একটি নাম, যিনি বর্তমানে চট্টগ্রামের আগ্রাবাদে রয়েছেন। আজকের ঘটনাটির শিরোনাম হানাবাড়িতে আতঙ্ক। চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। এই ঘটনাটির সময়কাল 1984 সালের মাঝামাঝি সময়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের কদমতলীর আশেপাশে কোনো এক স্থানে। বাড়ির নাম এবং বেশ কিছু বিষয় সম্পর্কে না জানাতে বাড়ির মালিক অনুরোধ করেছেন, যার কারণে বিষয়টি জানানো যাচ্ছে না বলে দুঃখিত। এই বাড়িতে এখনো অনেক ভাড়াটিয়া থাকেন। বাড়িটি নির্মাণ করা হয় এক গলির শেষ দিকে অনেকখানি জায়গা নিয়ে। বেশ বড়ই বলা যায় বিল্ডিংটিকে। 6 তলা বিশিষ্ট সেই বাড়ির গেট দিয়ে ঢোকার পরেই উপরে ওঠা সিঁড়ি। সিঁড়ির বাম পাশ দিয়ে করিডোরের মতো স্পেস রয়েছে। সেই দিক দিয়ে হেঁটে একটু ভেতরে গেলে ছোট্ট একটু উঠানের মতো জায়গা। এই উঠানের পশ্চিম দিকের দুটি ঘর নিয়ে আজকের এই ঘটনা। এই ঘটনাটি শুরু এই বাড়ি নির্মাণের সময় থেকে। বাড়ির যিনি মালিক, আসাদ সাহেব ছদ্মনাম, ওয়ারিশ সূত্রে বাবার একমাত্র ছেলে হওয়ায় সম্পূর্ণ জায়গাটি তিনি নিজেই পেয়ে যান। বিদেশে উচ্চ শিক্ষা শেষ করে এসে নিজেই ব্যবসা শুরু করেন। খুব অল্প সময় ব্যবসা ভালো লাভজনক হয়ে ওঠে। এখনও সেই এলাকার 10 জন ধনীর নাম বললে তার নামটি তালিকায় থাকে। বেশ কিছু অর্থ উপার্জন করে তিনি ভাবলেন, এত বড় জায়গা ফেলে না রেখে একটি ভবন নির্মাণ করা যাক। তাই দেরি না করে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করে দেন ভবন তৈরির কাজ। তবে তার বাবা কাজ শুরুর আগে ছেলেকে বলেন, আসাদ বাবা, বাড়ি করতে চাও ঠিক আছে, কিন্তু জায়গার পশ্চিম দিকটায় কিছু করো না, ওটা খালি রেখো। চেষ্টা করো তুমি বা তোমার সন্তান সন্ততি কেউ যেন ওইখানে কিছু না করে। আসাদ সাহেব তার বাবাকে কেন পারবেন না এই প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তরে তার বাবা শুধু বললেন, ওই জায়গায় অনেক আগে একটা ঘর ও তার পাশে একটি কবরস্থান ছিল। সেই ঘরে আমার দাদা নাকি কবিরাজির কাজ করতেন। আর কবরস্থানটা যে কাদের সেটা আমি জানি না। আমার বাবা মানে তোমার দাদার কাছে শুনেছি ওইখানে নাকি বেশ কিছু জিনের কবর রয়েছে। তবে সেই কবরস্থানের কারণে আমাদের কখনো কোনো ক্ষতি হয়নি বা ভয়ও পাইনি। তুমি বাড়ি করো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই জায়গাটাই শুধু খালি রেখো। ওনার কথা অনুসারে ওই জায়গায় তখন আর কিছু করা হয়নি। কবরস্থানটি কাদের সেই সম্পর্কে আসাদ সাহেবের বাবা এর বেশি কিছু বলতে পারেননি। পরিবারের কেউ মারা গেলেও কখনো ওইখানে কবর দেওয়ার কথা তিনি বা তার পরিবারের কেউই শুনতে পেয়েছেন এমনটা জানা যায় না। এমন কথার পর আসাদ সাহেব আর বাবার কথার অবাধ্য তখনকার মতো হননি। জায়গার সম্মুখ দিকে তিনি কাজ শুরু করে দেন এবং বছর দেড়েকের মধ্যেই বাড়ি ভাড়াও দিয়ে দেন। পশ্চিম দিকের পেছনের জায়গাটি তখন খালি রাখেন। 1988 সালের মে মাসে আসাদ সাহেবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরে আসাদ সাহেব আর তার বাবাকে দেওয়া কথা রাখেননি। একই বছরের শেষ দিকে তিনি পেছনের জায়গায় আবার নতুন বাড়ির কাজ শুরু করে দেন। ভয়াবহ এক অধ্যায়ের সূচনা এখান থেকেই।
কনস্ট্রাকশন কর্মীরা জায়গাটি পরিষ্কার করা শুরু করলে প্রথম দিন তেমন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয় দিনে জায়গা পরিষ্কারের সময় একজন কর্মী সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। উল্লেখ্য, এলাকাটি শহরের বলতে গেলে মাঝামাঝি হবে। সেখানে কখনো এর আগে কেউ সাপ দেখেনি। এমনকি বিল্ডিং নির্মাণের আগে বাচ্চারা খেলাধুলা করতো এখানে, তারাও কোনোদিন আক্রান্ত হননি। যাক সে কথা। সাপের কামড় খাওয়া ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের কর্মীরা ছুটে আসেন, কিন্তু কামড়ের দাগ দেখলেও তারা কোনো সাপ তখন বা তার পরেও খুঁজে পাননি। এভাবেই টুকটাক ঝামেলার মধ্যেই এগোতে থাকে বাড়ি তৈরির কাজ। কখনো মেশিন বন্ধ হয়ে যেত, কখনো এটা ওটা খুঁজে পাওয়া যেত না, কখনো আবার কাজ করতে করতে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতো কর্মীরা। তার মধ্যে একটি ঘটনা বলতে হয়। নতুন বাড়ির কাজ যখন শেষের দিকে, তখনকার এক রাতের ঘটনা। কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ শেষ হওয়া অবধি সেখানেই ছিলেন। রাতের খাওয়া শেষ করে ধূমপান করতে বের হন এবং ধূমপান করতে করতে সবকিছু টর্চ লাইটের আলোতে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলেন। পশ্চিম দিকে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে পাশাপাশি দুটি ইউনিট তৈরি হয়েছে। কন্ট্রাক্টর সাহেবের নাম ছিল গিয়াস। তিনি সেই ঘরগুলোর দিকে এগিয়ে আসতেই প্রথম ইউনিটের ঘরের ভেতর থেকে হালকা কথাবার্তার শব্দ শুনতে পান। শব্দ শুনে প্রথমে যে জিনিসটা তার মাথায় আসে সেটা হলো চোর। নিশ্চয়ই সিমেন্ট বা লোহা চুরি করতে এসেছে। এই ভেবে তিনি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকেন। উল্লেখ্য, নতুন বাড়ি তখনও কিন্তু দরজা জানলা লাগানোর কাজ শুরুই হয়নি। প্রথম রুম পার হয়ে তিনি যখন দ্বিতীয় রুমে ঢুকতে যাবেন, তখন শুনলেন ওই রুম থেকে কেউ বলছে, এই এই কন্ট্রাক্টর আসছে, ওরে একটু দেখা দেওয়া দরকার না? এই কথা শুনে গিয়াস সাহেব তাড়াতাড়ি টর্চ লাইট জ্বালিয়ে দ্বিতীয় রুমে ঢোকেন চোর ধরার আশায়। কিন্তু যা দেখলেন সেটা সারা জীবনের জন্য তাকে ভয়ঙ্কর এক স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হয়। লাইট নিয়ে ঘরে ঢুকেই তিনি দেখেন মেঝেতে হাঁটু মুড়ে পুরুষের পোশাক পরা একটি অবয়ব বসে আছে, কিন্তু তার কোনো মাথা ছিল না। তার গলা দিয়ে তখনও টাটকা রক্ত ঝরছে। এটা দেখে তিনি ভয়ে মারাত্মক চিৎকার দিয়ে জ্ঞান হারান। চিৎকার শুনে অন্যান্য কর্মচারীরা দৌড়ে এসে সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যান। দিন চারেক পর সুস্থ হয়ে তিনি আসাদ সাহেবের সাথে দেখা করে জানিয়ে দেন যে বাকি কাজ যেন অন্য কাউকে দিয়ে করানো হয়। তিনি আর এই বাড়ির কোনো কাজ করবেন না। কাজ বেশি বাকি না থাকায় আসাদ সাহেব এলাকার কিছু রাজমিস্ত্রি দিয়ে বাকি কাজটুকু শেষ করেন এবং বাড়ি ভাড়াও দিতে সক্ষম হন। তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় আসাদ সাহেব তার ভাড়াটিয়াদের কাছে এইসব ঘটনা গোপন রাখেন, পাছে তার বাড়ি যদি ভাড়া না হয়। এই কারণে বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখা যায় নিচতলার বাসা দুটি যারাই দেখতে আসেন তারা দেখে চলে যান, পছন্দ করেন, কিন্তু বাসায় আর ওঠেন না। এভাবে প্রায় 5 মাস পরে নিচতলার প্রথম ফ্ল্যাটে ভাড়াটিয়া আসেন। সেই পরিবারের সদস্য সংখ্যা 4 জন। পরিবারের প্রধান যিনি, তার নাম ছিল লিয়াকত। পেশায় তিনি একজন চাকুরিজীবী। তার স্ত্রী গৃহিণী, কন্যা তখন ক্লাস 3-তে পড়ত এবং তার বৃদ্ধ পিতা যিনি মাঝে মাঝে এসে থাকতেন। বাড়িতে ওঠার পর শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি। সবকিছু গোছগাছ করে নিয়ে সুন্দরভাবে তাদের জীবন কাটছিল, কিন্তু সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। খুব তাড়াতাড়ি তাদের জীবনে নেমে এলো বিভীষিকা। চাকরির সুবাদে লিয়াকত সাহেবকে প্রায় রাত করে বাড়ি ফিরতে হয়। এমনও দিন যায় তিনি বাড়ি আসতে পারেন না ঠিক মতো রাতের বেলা, এত ব্যস্ত। যেদিন থেকে ঘটনা শুরু সেই দিনও তিনি বেশ রাত করে বাড়িতে ফেরেন। সময় আনুমানিক রাত 2টো এরকম। গেটের ভেতরে ঢুকে তিনি যখন ছোট্ট উঠোনের কাছে আসেন, তখন সিঁড়ির পাশে জ্বলতে থাকা
বাল্বের আলোতে লক্ষ্য করেন তার ঘরের দরজার কাছে 3টি বাচ্চা খেলা করছে। স্পষ্টভাবে তাদের চেহারা সেই অল্প আলোতে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে দেখে তিনি হকচকিয়ে দাঁড়িয়ে যান। ভাবতে থাকেন, এত রাতে কোন বাসার ছেলে পেলে খেলা করে। এসব ভাবতে ভাবতে একটু সামনে এগিয়ে গেলে তার পায়ের শব্দে বাচ্চাগুলো খেলা বন্ধ করে তার দিকে একসাথে ফিরে তাকায়। লিয়াকত সাহেব দেখতে পান সবগুলো বাচ্চার চেহারা আগুনে পোড়া মানুষের মতো, এবং তারা সবাই জিভ বের করে তার দিকেই তাকিয়ে আছে। এরূপ অবস্থায় যা হয়, তিনি মারাত্মক ভয় পেয়ে যান। চিৎকার দিতে যাবেন, এমন সময় দেখতে পান বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছনে সরু গলির দিকে চলে গেছে। লিয়াকত সাহেব দেরি না করে তার বাসার দরজায় দ্রুত করাঘাত করেন, এবং একটু পরে তার বাবা দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতরে হুমড়ি খেয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত স্বামীকে একটু পানি এনে দেন। পানি পান শেষে তার বাবা জিজ্ঞেস করেন, কি হয়েছে, তিনি এমন করছেন কেন? লিয়াকত সাহেব সবাই ভয় পাবে এই ভেবে ওই সময়ে আর কিছু বললেন না, শুধু বললেন, কাজের প্রেশার একটু খারাপ লাগছে বাবা, চিন্তা করো না, ঘুমিয়ে যাও, রাত হয়েছে। এ নিয়ে আর কোনো কথা হলো না, সবাই ঘুমিয়ে পড়লেন। পরদিন ছিল হরতাল। ওই সময়ে হরতাল অনেক ভয়ানক অরাজকতার দিন ছিল। সেই লিয়াকত সাহেব কাজে যাননি। সকালে উঠে নাস্তা করে বাসার সামনের উঠোনে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ ওনার চোখ পড়ে গেল বাসার পেছনের সেই সরু গলিটার দিকে। তিনি পত্রিকা হাতে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যান। গিয়ে দেখলেন গলিটা এত সংকীর্ণ যে সেখান থেকে বাচ্চা বা বুড়ো কারোরই যাতায়াত বা হাঁটা চলা সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে তিনি আবার উঠোনে ফেরত আসেন এবং পত্রিকা পড়তে থাকেন। আস্তে আস্তে সময় গড়িয়ে প্রকৃতি তার নিয়ম করে সন্ধ্যার অন্ধকার রূপ ধারণ করে। লিয়াকত সাহেবের প্রচুর ধূমপানের অভ্যাস ছিল। তিনি ঘণ্টাখানেক পর পর বাইরে ধূমপান করতে যেতেন। সেদিনও তিনি ধূমপান করে বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। গেট দিয়ে ঢুকেই তিনি তার স্ত্রীর চিৎকার শুনতে পান। দৌড়ে তিনি ঘরের কাছে গিয়ে দেখেন দরজা খুলে তার স্ত্রী, কন্যা, বাবা বাইরে বেরিয়ে আসছেন। চিৎকার শুনে অন্য বাসার প্রতিবেশীরাও বের হয়ে এসেছেন। লিয়াকত সাহেব কাছে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু তিনি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তার বাবা প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন। তিনি জানালেন তিনি নাতনিকে নিয়ে সামনের রুমে বসেছিলেন। হঠাৎ তার বৌমা এসে বললেন, বাবা একটু দেখে যান তো, রান্নাঘরে কেমন যেন একটা শব্দ হচ্ছে, আমার ভয় করছে বাবা। একথা শুনে তিনি উঠে রান্নাঘরের দিকে যান আস্তে আস্তে। যেতে যেতেই তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল কেউ বিলাপ করে মরা কান্না কাঁদছে, আর সেই কান্নার স্বরটা অনেক মোটা এবং পুরুষালী। তিনি বেশ ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং এসে সবাইকে নিয়ে ঘরের বাইরে বের হতে যাবেন। এমন সময় এই লিয়াকত ভাইয়ের স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। এরপরে তারা বাইরে বেরিয়ে আসেন। লিয়াকত সাহেব তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তার স্ত্রী এই প্রশ্নের উত্তরে কিছু না বলে তার ডান পায়ের নিচের দিকে ইশারা করেন। লিয়াকত সাহেব দেখলেন ডান পায়ের নিচে ছোট একটা বাচ্চার হাতের ছাপ দেখা যাচ্ছে। জায়গাটি রক্ত জমাট বেঁধে গেছে, শক্ত করে ধরা হয়েছিল ওখানে। পাশের বাসার প্রতিবেশী লিয়াকত সাহেবকে বললেন, ভাই আজকে আপনারা আমাদের বাসায় থাকেন, সকালে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু আজকে ওই বাসায় আর ঢুকেন না। তখনকার দিনে প্রতিবেশীদের খুব আন্তরিকতা ছিল, যা এই যুগে নেই। লিয়াকত সাহেব না করলেন না। তারা সবাই পাশের বাসায় থাকলেন সেই রাতে। পরের দিন সকালে লিয়াকত ভাই সবাইকে নিয়ে ঘরে ফেরত আসেন। এসে দেখেন সবই ঠিক আছে, শুধু রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে।
সব গোছগাছ করে লিয়াকত সাহেব বাড়িওয়ালার সাথে দেখা করতে যান। আসাদ সাহেব সবকিছু শুনে ওনার সামনে সব হেসে উড়িয়ে দিয়ে বলেন, আরে ভাই, এগুলো কিছু না, নিচতলার বাসা তো, তাই হয়তো বিড়াল এইসব সমস্যা করছে। তারপরও আপনার মনের শান্তির জন্য আমি একজন হুজুর পাঠাবো, উনি গিয়ে আপনার বাসা বন্ধ করে দিয়ে আসবেন। হাসি মুখে এসব কথা বললেও আসাদ সাহেবের মনে তখন বেশ ভয় কাজ করা শুরু করে দেয়। সন্ধ্যার পরে একজন স্থানীয় হুজুরকে নিয়ে আসাদ সাহেব লিয়াকত সাহেবের বাড়িতে যান। হুজুর বেশ কিছুক্ষণ দোয়া কালাম পড়ে পানি ছিটিয়ে দেন, একটু মিলাদ মাহফিলও করেন এবং মোনাজাত করে রাতের খাবার খেয়ে অল্প কিছু হাদিয়া নিয়ে বের হয়ে চলে আসেন। ঘটনার ভয়াবহতা সেদিন থেকেই মূলত শুরু হয়। রাতের খাবার খেয়ে কিছুটা নির্ভয়ে সবাই শুয়ে পড়েন। রাত কত হবে সঠিক বলা যাবে না, তবে বেশ রাত হয়েছিল তখন। লিয়াকত সাহেবের প্রচন্ড পানির তৃষ্ণা পায়। তিনি উঠে রান্নাঘরের দিকে হেঁটে যান এবং রান্নাঘরের বাতি জ্বালিয়ে যা দেখেন তার আসলে কোনো ব্যাখ্যা হয় না। তিনি দেখেন তার বৃদ্ধ বাবা রান্নাঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে তার মেয়ের মাথার ভেতর থেকে মগজ খুবলে খুবলে খাচ্ছে। উনি ভয়ে চিৎকার দিতে যাবেন, এমন সময় ঘরের ভেতরে শুয়ে থাকা ওনার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। লিয়াকত সাহেব সাহস না হারিয়ে ঘুরে ঘরের ভেতরে দৌড়ে আসেন আর দেখেন ওনার খাটের পাশে দাঁড়িয়ে সিলিং পর্যন্ত লম্বা কালো আলখেল্লা পরিহিত এক অবয়ব খাট ধরে ঝাঁকাচ্ছে। আবছা অন্ধকারে অবয়বটির মুখ এক নজর দেখেছিলেন লিয়াকত সাহেব। সেই মুখ তার চেনা কোনো মানুষ বা প্রাণীর নয়। সেই মুখ দেখে ওনার মনে হয়েছিল আগুনে বা অ্যাসিডে ঝলসে যাওয়া কোনো কুকুরের মুখ, কিন্তু তার চোখের স্থানটি সেলাই করা। এসব দেখে সহ্য করতে পারলেন না লিয়াকত সাহেব। তিনি জোরে এক চিৎকার দিয়েই জ্ঞান হারান। তখন সামনের রুম থেকে ওনার বাবা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসেন। উনি দৌড়ে আসতেই অবয়বটি সিলিং ফুঁড়ে উপরের দিকে মিলিয়ে যায়। এরপরে লিয়াকত সাহেবের বাবা পাশের বাসা থেকে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে ধরাধরি করে লিয়াকত সাহেবকে খাটের উপরে শুইয়ে দেন। অনেক রাত হয়ে যাওয়ায় ডাক্তার ডাকতে পারেননি। তখন সকালে ফজরের আজান দিচ্ছিল। তখন লিয়াকত সাহেব ধর্মর করে নিজেই উঠে যান এবং ওনার বাচ্চাকে এবং স্ত্রীকে দেখে স্বস্তি বোধ করেন। আশ্চর্যের বিষয়, রাতে লম্বা সেই অবয়বটি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যান। এত কিছু হলো তা নিয়ে ওনার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না, বরং তিনি তার স্বামীকে ভয় পাওয়া নিয়ে হাসি তামাশা করতে লাগলেন। বিষয়টি লিয়াকত সাহেব এবং তার বাবা দুজনের চোখেই একটু কটু লাগে এবং লাগাটাই স্বাভাবিক। তখন এটা নিয়ে কথা না বাড়িয়ে লিয়াকত সাহেব সিদ্ধান্ত নেন এই বাসায় তিনি আর থাকবেন না। কিন্তু সিদ্ধান্ত নিলে তো আর হয় না, নতুন একটা বাসা না পাওয়া পর্যন্ত কোথাও তো যেতে পারছেন না। পরদিন তিনি প্রতিবেশীদের পরামর্শে একজন হুজুরের সাথে সকালে দেখা করতে যান, যাকে এলাকার সবাই কালা হুজুর নামে চেনেন। এই সকল অতিপ্রাকৃত বিষয় সমাধানে ওনার বেশ নাম ডাক ছিল। তিনি সবকিছু শুনলেন লিয়াকত সাহেবের কাছ থেকে। শুনে তিনি একটি কাচের বোতলে একটু পানি পড়া দিয়ে বললেন, এই পানিটা খাওয়া যাবে না, শুধু গোসলের সময় একটু মিশিয়ে গোসল করতে হবে। এই বলে হুজুর বিদায় দেন লিয়াকত সাহেবকে। লিয়াকত সাহেব পানি নিয়ে বাসায় চলে আসেন এবং সবাইকে হুজুরের দেওয়া পানি দেখিয়ে তার স্ত্রীকে বলেন, কাল থেকে সবাই গোসলের সময় এই পানি মিশিয়ে গোসল করবে, নাও এটা এক জায়গায় রাখো। এই বলে তিনি যখন পানির বোতল স্ত্রীর হাতে হস্তান্তর করছিলেন, তখন স্ত্রীর হাতে ফসকে বোতল মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। হাত থেকে বোতল এভাবে ফসকে মাটিতে চুরমার হয়ে গেল। লিয়াকত সাহেব খুব রেগে গিয়ে স্ত্রীকে একটা থাপ্পড় দেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে তিনি যদি জানতেন তাহলে হয়তো তা করতেন না। চর খেয়ে তার স্ত্রী মারাত্মক রকমের ক্ষেপে ওঠেন এবং মাটিতে পড়ে থাকা কাচের বোতলের টুকরো হাতে নিয়ে স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং লিয়াকত সাহেবকে চিৎকার দিতে বাধ্য করেন। উনি নিজেও চিৎকার করে
লিয়াকত সাহেবকে নিচে ফেলে উপর্যুপরি আঘাত হানেন ওই কাচের টুকরো দিয়ে। প্রায় 4 থেকে 5 বার আঘাত হানার পর আরও আঘাত করতে যাবেন, এমন সময় লিয়াকত সাহেবের বাবা ওনাকে ধরে ফেলেন আর চিৎকার করে পাশের প্রতিবেশীদের ডাকতে থাকেন। প্রতিবেশীরা দৌড়ে এসে ওনার স্ত্রীকে সামলাতে থাকেন। তখন ওনার স্ত্রী ভয়ঙ্কর পুরুষালী গলায় বলতে থাকে, ছেড়ে দে আমাকে, ও আমার গায়ে হাত দেয়, কত বড় সাহস, ওরে মেরে ফেলবো আমি। তোরা চিনিস আমি কে? আমার নাম শুনলে আমার জাতির কেউ আমার সাথে ঝামেলা করতে আসে না, আর এই বেয়াদব আমার গায়ে হাত দেয়, ছেড়ে দে আমাকে। এমন ভয়ঙ্কর গলার স্বর শুনে সবাই ভয় পেয়ে যান, কিন্তু ওনাকে ছেড়ে না দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। প্রতিবেশী পুরুষেরা লিয়াকত সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়। ওনাদের ছোট বাচ্চাটি পরিবারের এমন অস্বাভাবিক ঘটনায় সারাদিন খুব কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যার পরে ওনার স্ত্রী বেশ স্বাভাবিক হয়ে যান এবং স্বামীর অবস্থার কথা শুনে হাওমাও করে কাঁদতে থাকেন। তখন সবাই তার বাঁধন খুলে দেন। এর মাঝে প্রতিবেশীদের একজন কালা হুজুরের সাথে দেখা করতে যান, তাকে নিয়ে আসা যায় কিনা তাই, কিন্তু হুজুর ছিলেন না। সকালে পানি পড়ে দিয়ে উনি অন্য কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে আসার পর লিয়াকত সাহেবের স্ত্রী শ্বশুরকে খুব অনুরোধ করেন, বাবা আপনি একটু হাসপাতালে যান, ওর কাছেই থাকেন, আমি এখন বেশ সুস্থ আছি। একথা শোনার পর লিয়াকত সাহেবের বাবা প্রতিবেশীদের দায়িত্ব ছেলের বউ এবং নাতনিকে রেখে হাসপাতালে চলে যান। ওই ছিল শেষ দেখা। প্রতিবেশীদের কাছে দায়িত্ব দিয়ে উনি তো চলে গেলেন। প্রতিবেশীরা লিয়াকত সাহেবের স্ত্রী ও কন্যাকে নিয়ে তাদের ঘরে আসেন। বেশ স্বাভাবিক আচরণে প্রতিবেশীরাও একটু স্বস্তি বোধ করেন। লিয়াকত সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন এবং যেটা স্বাভাবিক ছিল ওই সময়টায়। রাত আনুমানিক 10টার দিকে লিয়াকত সাহেবের স্ত্রী প্রতিবেশী যার বাসায় ছিলেন তাকে বলেন, ভাবি আমি লিজাকে অর্থাৎ লিয়াকত সাহেবের মেয়েকে নিয়ে একটু ঘরে যাচ্ছি, লিয়াকত কিছু টাকা রেখে গেছে, সেটা নিয়ে আসি। এই সময় কখন যে টাকা পয়সা লাগে তা তো বলা যায় না। প্রতিবেশী মহিলার সাথে আসতে চাইলে তিনি মানা করে বলেন, বেশি সময় লাগবে না, খুব দ্রুত চলে আসবেন, তাই সাথে না গেলেও চলবে। এই বলে মেয়েকে নিয়ে তিনি ঘরে যান। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এমনকি 30 মিনিট পরেও আসছেন না দেখে প্রতিবেশী ওই ভদ্র মহিলা ওনাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন বেশ কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ নেই। আরো কয়েকবার ডাকার পরে উনি ভয় পেয়ে যান, কারণ ভেতর থেকে তখন 5-6 জন পুরুষ মহিলার মিলিত অট্টহাসির শব্দ আসছিল। তিনি দৌড়ে গিয়ে নিজ স্বামীকে জানালে তার স্বামী আশপাশ থেকে আরো কয়েকজন মানুষ নিয়ে লাঠি সোটা নিয়ে ঘরের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, আহা এগুলোর জ্বালায় শান্তি নাই। এরপর আর কিছুই শোনা যায়নি। আরো কিছুক্ষণ কড়া নাড়ার পরও খুলছে না দেখে সবাই দরজা ভেঙে ফেলেন। সামনের রুম পার হয়ে ভেতরের বেডরুমে ঢুকেই সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় 2টি লাশ ঝুলছে। লাশ দুটি আর কারো নয়, লিয়াকত সাহেবের স্ত্রী এবং তার সন্তানের। তাদের জিভ বিভৎসভাবে বের হয়ে আসছে, চোখ অক্ষিগোলক থেকে বের হয়ে এসেছে। বাচ্চা মেয়েটার বুকের দিকে ছিঁড়ে ফেলা, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। উপস্থিত কেউ সহ্য করতে পারেনি এমন হৃদয় বিদারক দৃশ্য। সকলে দ্রুত বের হয়ে যান সেই ঘর থেকে। সে রাতে ওই এলাকা বেশ সরব হয়ে উঠেছিল। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ নামান। ইতোমধ্যে হাসপাতালে খবর দেওয়া হলে অসুস্থ অবস্থায় লিয়াকত সাহেব তার বাবাকে নিয়ে ফজরের আগে চলে আসেন। কান্নায় তারা ভেঙে পড়েন। লিয়াকত সাহেব এত মানসিক ধাক্কা খান যে তিনি একটু পরপর মূর্ছা যাচ্ছিলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার বৃদ্ধ বাবা ছেলেকে সামলে রাখতে পারছিলেন না। পুলিশ লাশ নিয়ে যায়, সাথে গ্রেফতার করে নিয়ে যায় লিয়াকত সাহেব ও তার বাবাকে। তার বাবাকে ছেড়ে দিলেও লিয়াকত সাহেবের শ্বশুরবাড়ির লোকজনের করা মামলায় 2 বছর জেল খাটতে হয় ওনাকে। স্ত্রী কন্যার কবরে মাটি দেওয়াও তার নসিবে হয়নি।
জেল থেকে বের হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো এক জুম্মার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জনসম্মুখে তিনি বাড়িওয়ালা আসাদ সাহেবকে জুতা দিয়ে বেধড়ক পেটান। এরপর ওই এলাকা ছেড়ে চলে যান, আর ফেরত আসেননি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লিয়াকত সাহেবের মেয়েকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়, তারপর তাকে ঝুলিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, যার হদিস পুলিশ কখনোই আর করতে পারেনি, সামনেও পারবে কিনা সন্দেহ। আর লিয়াকত সাহেবের স্ত্রীর মৃত্যু গলায় ফাঁস নেওয়ার ফলেই হয়েছে, এটা প্রমাণ হয়েছে। ঘটনার সময় লিয়াকত সাহেব এবং তার বাবা হাসপাতালে ছিলেন। এই সত্যতা প্রতিবেশীরা নিশ্চিত করেছিলেন বিধায় লিয়াকত সাহেব 2 বছরে এই মামলা থেকে বের হয়ে আসতে পারেন। ঘটনাটি তৎকালীন বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিতও হয়। এই ঘটনায় আসাদ সাহেবও বেশ ঝামেলার শিকার হন। তার এই ঘর সহ সম্পূর্ণ বিল্ডিং থেকেই ভাড়াটিয়ারা চলে যেতে শুরু করেন। এলাকার সবাই আসাদ সাহেব এবং তার পরিবারের লোকদের এড়িয়ে চলতে শুরু করেন, কারণ প্রতিবেশীদের অনেকেই লিয়াকত সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় অনেক রং মিশিয়ে এলাকায় ছড়িয়ে দেন। এভাবে চলে যায় আরও প্রায় 1.5 বছর। সময় আস্তে আস্তে সব ক্ষতকে সারিয়ে তোলে। ঠিক তেমনি মানুষও আস্তে আস্তে এইসব ঘটনা ভুলতে থাকে। এর মাঝে আসাদ সাহেব পশ্চিম দিকের ঘরগুলোকে রং করে টাইলস করে বেশ আকর্ষণীয় করে তোলেন এবং ভাড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন। লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনাকে তিনি একটি খুনের ঘটনা বলে এলাকায় ছড়াতে থাকেন। আস্তে আস্তে মানুষও তার কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনা যে সকল প্রতিবেশী প্রত্যক্ষ করেছিলেন তারা সকলে ততদিনে ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান। এই সুযোগটাই আসাদ সাহেব কাজে লাগাতে শুরু করেন। আস্তে আস্তে তার ভবনের ঘরগুলো আবার ভাড়া হতে শুরু করে। নতুন ডেকোরেশনের সাথে আসাদ সাহেব বাসা ভাড়াও অনেক কমিয়ে দেন, যার কারণে অল্প কিছুদিন পরে দেখা যায় শুধু পশ্চিম দিকের ওই ঘরটি ছাড়া বাকিগুলো ঠিকঠাক মতো ভাড়া হয়ে যায়। ওই বাসাটি শুরুতে তিনি ভাড়া দেননি, কারণ ওখানে কেউ মারা গেছে এটা শুনলে তো লোক উঠবে না, বরং অন্য বাসাগুলো নিয়েও কথা রটতে পারে এই ভেবে। যাক, সব ফ্ল্যাট ভাড়া হয়ে যাওয়ার প্রায় মাস 2 পরে তিনি বাসা ভাড়া হবে সাইনবোর্ড টানান। অনেকেই আসে বাসাটি দেখতে, কিন্তু কারো কাছেই বাসার আবহাওয়া ভালো লাগে না। সবাই দেখেন, চলেও যান। এইভাবে বেশ কিছুদিন যাবার পর আসাদ সাহেব ভাবলেন তিনি ব্যাচেলর ভাড়া দিয়ে দেবেন। দিল না ঠিক তাই। চিন্তা করার কিছুদিনের মধ্যে 4 জন চাকরিজীবী ব্যাচেলরকে ভাড়া দিয়ে দেন। 4 জনের ভেতরে 3 জন সারাদিন কাজে বাইরে থাকতো, রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। তার শিফটিং ডিউটির কারণে কখনো তিনি দিনে বা কখনো রাতে ডিউটি করতেন, এরকম শিডিউল থাকতো। ঘটনার 2য় অধ্যায়ের সূচনা হয় তার কাছ থেকেই। সঠিক তারিখ বলা এতদিন পরে মুশকিলের ব্যাপার, কিন্তু যতটুকু জানা গেছে তখন গরমকাল ছিল। ওই বাসায় ওঠার প্রায় সপ্তাহ 2 পরের ঘটনা। রাতের ডিউটি শেষ করে সকাল 9টা নাগাদ সেই পুলিশ কনস্টেবল রাকিব বাসায় ফেরত আসেন। গোসল করে তিনি ঘুমাতে চলে যান। উল্লেখ্য, তাদের রান্নাবান্না করার জন্য সকলে বেশ কিছুদিন যাবৎ একজন বুয়া খুঁজছিলেন, কিন্তু তখনও পাননি। এই বাসায় আসলে কেউই কাজ করতে চান না, এমন একটা অবস্থা। তাই নিয়ম করে 4 জন একদিন করে রান্না করে খান। যাক, ঘুমোতে যাওয়ার পরে আসলে ঠিক বলতে পারবেন না উনি কতক্ষণ ঘুমিয়েছেন। হঠাৎ মশলা বাটার শব্দে তার ঘুম ছুটে যায়। তিনি বিছানায় শুয়েই ভাবতে থাকেন, কে মশলা বাটে? তারপর নিজেই উত্তর দেন, হয়তো অন্যান্য সদস্যরা নতুন বুয়া নিয়েছে, সেই কাজ করছে। এটা ভাবতে ভাবতে তিনি আবার ঘুমিয়ে পড়েন। ঘুমের ভেতরেই তিনি স্বপ্নে দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, আর তার খাটের পাশে দাঁড়িয়ে সাদা কাপড় পরা অনেক নারী পুরুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাকে উঠে বসতে দেখে তারা সকলে কথা থামিয়ে দেয় আর তার দিকে একসাথে ঘুরে তাকায়। সবাই একসাথে বলে ওঠে, রাকিব, এখনো ঘুমাচ্ছ? আসো, ভেতরের ঘরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলেই তাদের ভেতর থেকে একজন নারী তার হাত ধরে বিছানা থেকে টেনে নামিয়ে ভেতরের রুমে হাত ধরে টেনে নিয়ে যায়। সেই রুমে ঢুকেই রাকিব সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখেন ভেতরের রুমের সিলিং থেকে তার
3 রুমমেটের মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলছে। এটা দেখে ঘুমের ভেতরেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার ঘুম ভেঙে যায়। রাকিব সাহেব বেশ সাহসী মানুষ ছিলেন, যেহেতু পুলিশে চাকরি করতেন। তিনি এটাকে নিছক স্বপ্ন ভেবে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যান, একটু ফ্রেশ হবেন এই ভেবে। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি ছিল। বাথরুমে প্রবেশ করে তিনি যখন হাত মুখ ধুচ্ছেন তখন শুনতে পান রান্নাঘরের ভেতরে কারা যেন ফিস 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 করে কথা বলছে। তিনি হাত মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরের দিকে উকি দিয়ে দেখেন না, কেউ নেই। এরপরে নিজের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নিছক মনের ভুল ভেবে এসব টুকটাক বিষয় নিয়ে খুব বেশি তিনি আর ভাবলেন না। সন্ধ্যায় 2 রুমমেট, যাদের নাম যথাক্রমে মুবিন ও সিরাজ, কাজ থেকে ফেরত আসেন। তারা 2 একই কোম্পানিতে কাজ করেন। তারা কাজ থেকে ফিরে আসার পর রাকিব সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন তারা রান্নার জন্য কোনো বুয়া নিয়োগ দিয়েছেন কিনা। উত্তরে মুবিন সাহেব বললেন, না ভাই, এখনো পাইনি, আজ সকাল আমি নিজেই রান্না করে গিয়েছি। কেন ভাই, আপনার খাবারে কি কোনো সমস্যা হয়েছে, কমটম পড়েছে? রাকিব সাহেব উত্তরে বললেন, না ভাই, তা না, আজ সকালে এসে ঘুমানোর পর আমি রান্নাঘরে মশলা বাটার শব্দ শুনেছি, তো তাই জিজ্ঞেস করলাম, হয়তো আমার মনের ভুল। যাকে বাদ দেন, আমি কাজে যাচ্ছি, আপনারা থাকেন। এই বলে রাকিব সাহেব উঠে তৈরি হয়ে কাজে চলে যান। স্বপ্নের ব্যাপারটা তিনি আর কাউকে জানালেন না। 4র্থ সদস্য, নাম সিফাত সাহেব, তিনি কাজ থেকে ফিরে আসলে 3 জনে মিলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ কার্ড খেলে শুয়ে পড়েন। 4 জনের মধ্যে সামনের রুমে সিফাত সাহেব রাকিব সাহেবের সাথে শেয়ার করে থাকেন, বাকি 2 জন ভেতরের রুম শেয়ার করে থাকেন। রাকিব সাহেব না থাকলে তিনি একাই থাকেন সামনের রুমে। উল্লেখ্য, সবার খাট কিন্তু আলাদা। সেদিন রাতের কথা। সিফাত সাহেবের খুব পানির তৃষ্ণা পায়। তিনি ঘুম থেকে উঠে পানি পান করার উদ্দেশ্যে খাটের উপরে উঠে বসেন। তার মাথার পাশে রাখা জগ থেকে পানি ঢেলে পান করার পর শুয়ে পড়বেন আবার। এমন সময় পাশের বেডে তার চোখ পড়ে। তিনি দেখেন কাঁথা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। সিফাত সাহেব একজন আর একজনের বেড ব্যবহার করবে এই জিনিস পছন্দ করেন না, তাই তিনি আবছা অন্ধকারে কে ঘুমাচ্ছে এটা দেখতে পাচ্ছেন না বলে রুমের অন্য পাশে থাকা লাইটের সুইচ অন করতে উঠে পড়েন। বিছানা থেকে নেমে লাইটের কাছে গিয়েছেন, এমন সময় ওই পাশের খাট থেকে কর্কশ কণ্ঠে কে যেন ওনাকে বলে ওঠে, বাতি জ্বালাস না, ভয় পাবি। উনি এটা শুনে ঘুরে ওই খাটের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন ওইখানে কেউ নেই, কিন্তু আবছা অন্ধকারে দেখতে পান তার খাটের উপরে কাঁথা মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে দ্রুত লাইটের সুইচ অন করে আবার ঘুরে তাকিয়ে দেখেন খাটে কেউ নেই। রুমমেট 2 জন তাদের জায়গায় আছে কিনা চেক না করে তিনি ধরে নেন তারা হয়তো ওনার সাথে মজা করছেন। এই ভেবে তিনি খাটের নিচে বা খাটের কাছে গিয়ে নিচু হয়ে খাটের নিচের দিকটা দেখতে চান। এমন সময় ঘটে এক অসম্ভব ঘটনা। তিনি নিচু হতেই কে যেন লাইটের সুইচ অফ করে দেয়। সাথে সাথে ওনার মনে হয় 4 থেকে 5 জন লোক ওনাকে পেছন থেকে ঘিরে ফেলে। উনি মাথা উঠিয়ে দেখতে যাবেন, এমন সময় ওনার চুল ধরে মাটি থেকে 2 ফুট উপরে তুলে ফেলে। বাকিরা ওনাকে আক্রোশ নিয়ে খুব মারধর করতে থাকে। উনি মার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, কারণ লোমশ একটি হাত ওনার মুখ চেপে ধরে রেখেছিল। এভাবে মারতে থাকার সময় হুটোপুটিতে ওনার পায়ে লেগে ওনার মাথার কাছে জগটি শব্দ করে ফ্লোরে পড়ে যায়। এই শব্দটুকুই আল্লাহর অশেষ রহমতে সেদিন তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। শব্দ শুনে অপর রুমে ঘুমিয়ে থাকা মুবিন এবং সিরাজ সাহেবের ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের রুমের বাতি জ্বেলে দৌড়ে এই রুমের মুখে এসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। রুমের ভেতর থেকে আসা অল্প আলোতে তাদের চেহারা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু এটা বোঝা যাচ্ছিল তারা এখন মার বন্ধ করে মাথা ঘুরিয়ে ওনাদের দিকে তাকিয়েছেন। সিরাজ সাহেব ভয়ে প্রথমে চিৎকার করে ওঠেন। তার চিৎকারের শব্দে বা যে কোনো কারণেই হোক অবয়বগুলো সিফাত সাহেবকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ঘরের সিলিং ফুঁড়ে উপরে চলে যায়। ততক্ষণে মারাত্মক ভয় ও মার খেয়ে সিফাত সাহেব অজ্ঞান হয়ে যান। সিরাজ সাহেব ও মুবিন সাহেব দৌড়ে ওনার কাছে আসেন এবং দ্রুত দরজা খুলে ওনাকে বাইরে নিয়ে বেরিয়ে যান।
ওনাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন বের হয়ে আসেন। আগের কোনো ভাড়াটিয়া তো নিচতলায় তখন আর ছিল না। তখনকার সময় ব্যাচেলারদের সাথে খুব বেশি আন্তরিকও ওই সময় কেউ ছিলেন না, তাই অল্প স্বল্প কথা জিজ্ঞেস করে যে যার বাসায় চলে যান। ঘর তালা দিয়ে সিফাত সাহেবকে নিয়ে স্থানীয় একটি হসপিটালে চলে যান তারা। আর তেমন কিছু হয়নি। আনুমানিক সকাল 9টায় রাকিব সাহেব কাজ থেকে ফেরত আসেন। এসে আশেপাশের মানুষের কাছে সিফাত সাহেবের কথা জানতে পেরে বেশ অবাক হন, যদিও আশেপাশের মানুষ কি হয়েছে সেটা ওইভাবে বলতে পারেননি। তবে রাকিব সাহেবকে বলেছেন তারা হয়তো নেশা টেশা করে উল্টাপাল্টা কিছু বলেছে। রাকিব সাহেব তার রুমমেটদের চেনেন, তাই ওনাদের কথায় কান না দিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে গোসলের উদ্দেশ্যে বাথরুমে যান। বাথরুমের কল ছেড়ে বের হয়ে আসেন, কারণ রান্নার জোগাড়ে আজ কেউ নাই। আজ নিজের রান্না নিজে করে খেতে হবে। রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি। রান্নাঘরে এসে কি আছে দেখছিলেন। এমন সময় মনে হলো বাথরুমের পানির শব্দ তিনি পাচ্ছেন না। উঠে বাথরুমে গিয়ে দেখেন কল বন্ধ করা। মনের ভুলে বন্ধ করে দিয়েছেন ভেবে আবার কল চালু করে বের হয়ে আসেন। এবার তিনি স্পষ্ট শুনতে পান কেউ কল ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে। কল ঘোরালে এক ধরনের ক্যাচ 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 শব্দ হয় কোনো কোনো কলে। সাথে সাথে উঠে বাথরুমে উকি দিয়ে উনি দেখেন কিছুই নেই, মানে উনি কিছুই দেখতে পাননি, শুধু কল বন্ধ পেয়েছেন। এবার পানির কল ছেড়ে পেছনে ঘুরতেই দেখতে পান সাদা আলখেল্লা পরা পোড়া মুখ নিয়ে লম্বা একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে। অবয়বটি তাকে কর্কশ গলায় বলে ওঠে, আমাদের কবরের উপর কেউ থাকতে পারবে না। এটা বলে প্রচন্ড জোরে একটি থাপ্পড় দিয়ে উপরের দিকে মিলিয়ে যায়। মারাত্মক ব্যথায় কোকাতে কোকাতে তিনি বাথরুম থেকে বের হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে নিজের কানে হাত দিয়ে দেখেন কান দিয়ে রক্ত পড়ছে। দেরি না করে তাড়াতাড়ি কোনো মতে ঘরে তালা দিয়ে ডাক্তারের কাছে ছুটে যান। কিন্তু স্থানীয় ডাক্তার কিছু করতে না পারায় আবার পাশের এক হাসপাতালে যেতে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান তার কানের পর্দায় বেশ আঘাত লেগেছে, সাবধানে থাকতে হবে এখন থেকে। বিভিন্ন রকমের পরামর্শও দিয়ে দেন, ওষুধ দিয়ে দেন তারা। ওষুধ নিয়ে বের হয়ে আসছেন এমন সময় সিরাজ সাহেবকে হাসপাতালের নিচে দেখতে পান। রাকিব সাহেব সব খুলে বলেন তাকে, তিনিও রাতের ঘটনা খুলে বলেন রাকিব সাহেবকে। এরপরে তারা দুজন হাসপাতালে অবস্থানরত আরেক সদস্য মুবিন সাহেবকে নিয়ে ফেরত আসেন বাসায়। তবে নিজেদের বাসায় না গিয়ে তারা বাড়িওয়ালার বাসায় যান। বাড়িওয়ালাকে চেপে ধরতে তিনি আস্তে আস্তে সবকিছু খুলে বলেন, তার বাবার বলা সেই কথাগুলো। ওই বাসায় মা মেয়ের রহস্যময় মৃত্যুর কথা সবকিছুই বলেন। এসব কথা তাদের কাছে গোপন করায় রাকিব সাহেবের মাথা গরম হয়ে যায়। তিনি আসাদ সাহেবকে সজোরে একটি চড় দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসেন। আরও কিছু লোকজন সাথে নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদিন সন্ধ্যায় বাসা ছেড়ে দেন। কিছুদিন পরে এসে যার যার জিনিস নিয়ে অন্যত্র চলে যান। এরপরে আর ওই বাসাটি আসাদ সাহেব ভাড়া দিতে পারেননি। যারাই বাসা দেখতে আসে তারা সকলেই স্বপ্নে উল্টোপাল্টা জিনিস দেখেন, পরে আর ওঠেন না। এভাবে বাসা দেখতে আসে কিন্তু ভাড়া হচ্ছে না দেখে আসাদ সাহেব ওই বাসাটি আর ভাড়া দেবেন না বলে মনস্থির করেন। বর্তমানে বাসাটি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখনও রাতে ওই বাসার পাশে যারা থাকেন তারা মাঝে মাঝেই চিৎকার করে কান্নার শব্দ শুনতে পান। ভেতর অনুষ্ঠান হচ্ছে, রান্না বান্না হচ্ছে, এরকম শব্দ শুনতে পান। মাঝে মাঝে শুনতে পান নূপুর পরে কারা যেন নৃত্য করছে ইত্যাদি। তবে এই সব কিছু শোনা যায় গভীর রাত্রে। হয়তো কোনোদিন আমরা জানতেই পারবো না সেই বাসার লুকায়িত আসল রহস্য, হয়তো কোনোদিনই জানতে পারবো না। তবে কিছু কিছু রহস্য গোপন থাকাই ভালো। কিছু কিছু রহস্য গোপন থাকাই যা আসলেই ভালো, তা কিন্তু বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পারি। মানুষ যখন অনেক রহস্য জেনে যায় তখন তার পেছনেও অনেক অদৃশ্য শক্তি লেগে যায়। আর সব রহস্যের সমাধান হয়ে গেলে রহস্য বলতে তো আর কিছু থাকবে না, তাই না? এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জুবায়ের ইসলাম ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, যে ঘটনাটি আমরা ভয় শিহরণ বইতে প্রকাশ করেছিলাম। ধন্যবাদ জানাচ্ছি লিসেনারদেরকে যারা ধৈর্য ধরে ঘটনাটি শুনলেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে। এই দুটো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্টও করতে পারেন। প্রিয় লিসেনার্স, ইয়াসার বই, একটা হরর থ্রিলার বই, যেটা আমরা এবার বের করেছিলাম অমর একুশে বইমেলা 2025-এ। বইমেলা তো শেষ হয়ে গেছে, কিন্তু বইটা কিন্তু রয়ে গেছে। আপনারা অনায়াসেই রকমারি থেকে অর্ডার করতে পারেন। রকমারির লিঙ্কটাও আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আগামীকাল শনির রাত এপিসোডে নতুন আরও একটি ঘটনা নিয়ে হাজির হচ্ছি। শুনতে ভুলবেন না, রাত 10:59। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।